এই বিশ্বায়নের কথা বলে অনেক কিছু আমাদের দেশেও প্রচার করা হয়েছে যে এখন আর রাষ্ট্রের দরকার কি, এখন তো আমরা বিশ্বনাগরিক হতে চাই। রাষ্ট্র বাদ দিয়ে বিশ্বনাগরিক হওয়ার যে ধারণা, এটা সম্পূর্ণ ভুল। প্রথমেই আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোতে আমি আনন্দিত হয়েছি। যারা এতক্ষণ কথা বলেছেন তারা প্রচার মাধ্যমের সমস্যা, সততার সঙ্গে যারা দেশবাসীর উদ্দেশ্যে কোনো বক্তব্য প্রকাশ করতে চান, সেই স্বাধীনতার অভাব এবং নানা জটিলতার কথা, রাজনীতি, প্রচার মাধ্যম, এই বিষয়টাই সবার বক্তব্যের মধ্যে বেরিয়ে আসছে। এবং আমি এটাও লক্ষ্য করেছি যে প্রত্যেকেরই বক্তব্যে অল্প সময়ের মধ্যে কিছু না কিছু গুরুত্বপূর্ণ সমস্যা, গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যক্ত করেছেন। এই সবার বক্তব্যটা যদি সাম আপ করা হয়, একটা সার সংকলন করা হয়, তাহলে একটা সার্বিক বক্তব্যের পরিচয় পাওয়া যাবে। আমরা চিন্তার স্বাধীনতা খুব বলছি, সব জায়গা থেকে বলা হচ্ছে, কিন্তু কেউ গুরুত্বপূর্ণ কোনো লেখার জন্য অভিযুক্ত হয়েছেন, মামলায় পড়েছেন, এইটা তো দেখিনি। ধরেন ফেসবুকের মাধ্যমে অনেক কথা প্রচার করা হয় এবং কোনো কথা বিদ্বেষমূলক, শ্লীলতার সীমা অতিক্রম করে, এইসব আছে। তো চিন্তার স্বাধীনতা মানে নিরঙ্কুশ স্বাধীনতা সম্ভব নয়। চিন্তার স্বাধীনতা অবশ্যই আপেক্ষিক। একটা ঐতিহাসিক যুগে প্রত্যেক জাতির মধ্যে বা প্রত্যেক রাষ্ট্রে নির্দিষ্ট কিছু ব্যাপারে সরকারের নিয়ন্ত্রণ থাকতে পারে, কিন্তু ব্যাপকভাবে এই স্বাধীনতা দিতে হবে। শতকরা 100% স্বাধীনতা গত 3000 বছরের ইতিহাসে আমরা খোঁজ করলে পাবো না কোথাও, এবং ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে কখনো যে হয়ে যাবে সেটা আশা করা যায় না। কারণ মানুষের স্বভাবের মধ্যেই এমন কিছু আছে যেগুলোকে সংযত না করলে অবস্থা ভালো হয় না, ব্যক্তি মানুষের কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো জাতির। এই বিষয়টাও আমাদের উপলব্ধি করতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, প্রচার মাধ্যমের সংখ্যা এখন এত বেশি হয়ে গেছে যে প্রত্যেকটা প্রচার মাধ্যম নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিছু না কিছু বক্তব্য প্রকাশ করেন। তো এই সব বক্তব্যের একটা ধারণা আমাদের প্রত্যেকের থাকা দরকার, কিন্তু সেটা আসলেই দুঃসম্ভব, মানে খুব সহজসাধ্য না, অত্যন্ত কঠিন ব্যাপার। এই যে এখানে কেউ কেউ বলে গেছেন শতাধিক দৈনিক পত্রিকা বের হয়, এটা একটা তথ্য বটে, কিন্তু লক্ষ্য করলে, খোঁজ করতে গেলে দেখবেন যে শতাধিক না, এখানে 200-250 পত্রিকা বের হয় সারা বাংলাদেশ থেকে দৈনিক। এর সবগুলো যে ওই সাংবাদিকতার বা জনগণের কল্যাণের জন্য কাজ করে তা না। সরকার কখনো কখনো এই প্রচার মাধ্যমকে, যেমন কাগজটা অনেক কম দামে দেয়, তো অনেকে সেই কাগজ কম দামে কিনে আবার বেশি দামে বিক্রির একটা চ্যানেল করে গেছে। এই ধরনের আরও নানান রকম বিষয় আছে যা বাইরের চেহারা এবং অন্তরের চেহারা একরকম না, পার্থক্য আছে। এইসব সমস্যা আমাদের বুঝতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে এত পত্রিকা, তা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, এর মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ কোনো গুরুত্ব বা চিন্তা অভিব্যক্ত করা, প্রকাশ করা খুব কঠিন। কারণ এক এক পত্রিকা যে বিষয়টাকে আপনি আপনার পত্রিকার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করছেন, দেশবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করছেন, অনেক পত্রিকা আছে যারা ওইটাকেই মানে ব্যর্থ করে দিয়ে নিজেদের স্বার্থ আদায় করার বা পাওয়ার চেষ্টা করেন। মানুষের এই যে বৈপরীত্যপূর্ণ স্বভাব, সব মানুষ তো একরকম হয় না মন মানসিকতার দিক দিয়ে, এইসব সমস্যারও মোকাবেলা করতে হবে। যত সমস্যা আমাদের সামনে আছে তার সবগুলোর যে সমাধান আমরা জানি এবং সমাধান করা যাবে, এরকমটা মনে করলে ভুল করব। কিছু কিছু সমস্যার মীমাংসা আমরা চেষ্টা করলে পারতে পারি, অনেক সমস্যা আমরা বুঝতে পারি কেন হচ্ছে কি, এবং সেগুলো সম্পর্কেও আমরা মত প্রকাশ করতে পারি পত্রপত্রিকার মাধ্যমে অথবা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই তো মত প্রকাশিত হয়। কিন্তু যখন বহুজন বহুদিক থেকে নানা কথা বলেন, একই বিষয়ে একাধিক মত প্রকাশ করেন, সেইখানে কোনো জাতির মধ্যে কোনো বাস্তব
পরিবর্তন আনতে গেলে সর্বজনীন কল্যাণে এটা আসলেই দুঃসাধ্য ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম ইত্যাদি আমাদের দেশে 1980-র দশকের আগে পর্যন্ত একরকম ছিল। সেই 19বিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই পত্রিকা প্রকাশিত হচ্ছে। প্রথমে সাপ্তাহিক পত্রিকা, অর্ধ সাপ্তাহিক পত্রিকা, দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা, বার্ষিক পত্রিকা এগুলো বের হয়েছে। কিন্তু তখন সংখ্যা তো খুব কম ছিল এবং জীবনের সমস্যাও হয়তো কম ছিল, মানুষের আশা আকাঙ্ক্ষাও এখনকার মতো এত ব্যক্ত ছিল না। তার ফলে আমরা দেখব যে সেই যে সমাচার দর্পণ বেরিয়েছিল 1818 সালে, সেই থেকে আমি বলছি যে আমাদের দেশে 1980-র দশকের পূর্ব পর্যন্ত গোটা সময়ই পত্রিকার প্রকাশ, পত্রিকাই ছিল তখন প্রধান প্রচার মাধ্যম। তো পত্রিকা যারা প্রকাশ করতেন এবং সেই প্রকাশকের সঙ্গে যারা যুক্ত থাকতেন, বিশেষ করে সম্পাদক, এখন তো যিনি মালিক তিনি সম্পাদক হিসেবে নামটা অন্তত রাখেন। মৌলানা আকরম খাঁ নানান দিক থেকে অনেক বড় ছিলেন, ঠিক কাঠমোল্লা বলতে যা বোঝায় সেই রকম না। মুসলিম লীগ করতেন, মুসলিম লীগের পুরোটাই ধর্মকে মানে গ্রহণ করেননি, তারা মুসলমান এই পরিচয়, ওরা হিন্দু এই পরিচয় নিয়ে দুয়ের মধ্যে যে স্বার্থের বিরোধ সংঘাত, সেইটাই মুসলিম লীগের প্রতিষ্ঠার কারণ ছিল। এবং মোহাম্মদ আলী জিন্নাহ অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, বুদ্ধিমান এবং কাজের মানুষ ছিলেন। যখন জিন্নাহ মুসলিম লীগের নেতা হলেন তখনই মুসলিম লীগ দাঁড়ালো এবং তার নেতৃত্বে গোটা ভারতবর্ষের প্রায় সব মুসলিম লীগকে সমর্থন দিয়েছে এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে। তো সেগুলো অতীতের কথা। কিন্তু 80-র দশক থেকে এখন পর্যন্ত যে পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, টেলিভিশনের চ্যানেল ইত্যাদি, এইগুলো তো সবই মালিক যিনি তার নানা রকমের ব্যবসা বাণিজ্য আছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তারা তাদের সেই ইন্ডাস্ট্রিগুলো রক্ষা করার জন্য এবং তাদের যে প্রফিট, লাভ, এটাকে পাওয়ার জন্য একটা পত্রিকা হাতে থাকলে অনেক মানে সুযোগ পাওয়া যায়। কারোর সঙ্গে দেখা করতে গেলে, কোনো সভা সমাবেশে গেলে উনি একজন পত্রিকার সম্পাদক, এটা বেশ গুরুত্বের সঙ্গে মানে তিনি কাজটা করে ফেলতে পারেন। এগুলো বিবেচনা করতে হবে, এর সমাধান খুঁজতে হবে। সম্পূর্ণ সমাধান যে আমরা পাবো তা না। আর হলো যে এই বাস্তবতার মধ্যে কোনো একটা প্রচার মাধ্যম যদি জনগণের স্বার্থে নিজেদের অবস্থান মানে দৃঢ় করতে চান এবং সাফল্যের সঙ্গে কাজ করতে চান, তাহলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। সব স্বার্থ ত্যাগ করলে চলবে না। এবং কিভাবে জনগণের কল্যাণ হবে আগামী 5 বছরে, আগামী 10 বছরে, 20 বছরে, এই অন্তত একটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, চিন্তা, কর্মসূচি এইগুলো থাকা দরকার এবং এগুলো প্রচার মাধ্যমে প্রচার করে জনমত গঠন করা যায়। তো এখানে সমস্যা হলো যে এটা করতে গেলেও একজন সাংবাদিক বা সংবাদপত্র মালিক তাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু এখন পর্যন্ত সংবাদপত্র মালিকদের সম্পর্কে আলোচনা খুব কম হয়েছে এবং ঢাকা থেকে, বাংলাদেশ থেকে যত বেশি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়, বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশে জনসংখ্যার অনুপাতে বিচার করলে এত বেশি সংবাদপত্র প্রকাশিত হয় না। কি কারণে হঠাৎ 1990-র দশক থেকে 80-র দশক শুরু এত বেশি পত্রিকা বের হচ্ছে, এটাও মানে একটু তলিয়ে দেখা দরকার। অনেক হয়ে গেলে সমস্যা হয়, কম থাকলে সমস্যা হয়। মাঝামাঝি যে অবস্থাটা থাকলে সকলের জন্য কল্যাণকর কাজ করার উপায় করা যেতে পারে। একটা সংবাদপত্র, একটা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াও হতে পারে, এইগুলো কাজ করতে পারে। সেইটা কিভাবে তৈরি করা যায় খুব কঠিন ব্যাপার। কিন্তু কোনো একটা মিডিয়া যদি সিরিয়াসলি ধরে যে আমরা বিশেষ প্রফিট করতে চাই না, আমাদের কর্মীরা যারা কাজ করবেন তাদেরকে বেতন দিতে পারবো, এইটুকু হলে আমরা চালিয়ে যেতে পারবো, আর লাভের উদ্দেশ্যে না, এই কাজগুলো করার জন্য এরকম দৃঢ় মানসিকতা নিয়ে চেষ্টা করলে হয়। একেবারে সেই যে সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত হয়েছিল কত 1818 সন, সেইখান থেকে 1918, 2018 এরকম গেলে 200 বছর হয়। তো
এই যে 200 বছরেরও বেশি, 200 বছর, এই এর মধ্যে অন্তত 110 বছর 20 বছর বা তার চাইতে আরও কিছু কম সময় একরকম ছিল পত্রিকা প্রকাশ করার উদ্দেশ্য। প্রত্যেকেই চাইতেন যে আমরা এরকম চিন্তা করি, এই ধারায় যদি জনমত গঠিত হয় এবং পরিবর্তন সাধিত হয় তাহলে সেটাই আমাদের জন্য, নিজের জন্য এবং সকলের জন্য কল্যাণকর হবে। এরকম একটা বোধ চিন্তা নিয়ে পত্রিকা মালিকেরা দাঁড়াতেন। কিন্তু এখন তো সেই অবস্থাটা নেই। আমাদের দেশে 1980-র দশক যতই আমরা বিভিন্ন দলের নেতার শাসকদের মানে জনবিরোধী ভূমিকা দেখি জনগণের কথা বলেও, এটা 1980-র দশক থেকে, বিশেষ করে এরশাদ সরকারের আমল থেকে বদলে গেছে। আগের মতো উদ্দেশ্য এবং উদ্দেশ্যনিষ্ঠ পত্রপত্রিকা দেখা যায় না। 80-র দশক থেকেই আরম্ভ হয়েছে পত্রিকা ব্যবসায়িক উদ্দেশ্যে, এবং পত্রিকার ব্যবসায়ে আমার কোনো লাভ হবে না, কিন্তু আমার এতটা ইন্ডাস্ট্রি আছে, অন্য ক্ষেত্রে আমার এতটা প্রপার্টি আছে, সেইগুলোকে রক্ষা করার জন্য একটা পত্রিকা খুব সুবিধাজনক, এরকম উদ্দেশ্যে চলে গেছে। আর আগে যারা পত্রিকা প্রকাশ করে তাদের প্রত্যেকেরই একটা মানে উদ্দেশ্য থাকতো যে সর্বজনীন কল্যাণে আমরা এই কাজ করব। আকরম খান আজাদ পত্রিকা প্রকাশ করতেন। মুসলমানদের জন্য পাকিস্তান প্রতিষ্ঠা, এই সংকল্প নিয়েই কিন্তু আকরম খান আজাদ পত্রিকা বের করেছিলেন। এবং আজাদ পত্রিকা ছাড়া অন্তত এই বাংলাভাষী দেশে যে পাকিস্তানের অন্তর্গত হতো এটা ভাবা যায় না। মৌলানা আজাদ বেঙ্গল মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, কখনো কখনো রাজনৈতিকভাবে বিভিন্ন অবস্থানে ছিলেন, এবং সেই অবস্থান তার রক্ষা করা এবং পাকিস্তান প্রতিষ্ঠা করা, অন্তত বাংলাভাষী বা বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ যে পাকিস্তানে গেল অর্ধেকটা, এটা সম্ভব হতো না। মৌলানা আকরম খান তো কাঠমোল্লা ছিলেন না, তিনি মুসলিম লীগের যে মুসলমান এইটা গ্রহণ করেছেন। ইসলাম ইত্যাদি নিয়ে তার লেখা আছে, কোরআনের বাংলা অনুবাদও তিনি করেছেন, কিন্তু সেইখানে তিনি আধুনিক। যাই হোক, মৌলানা আকরম খান 100 বছর বেঁচে ছিলেন। 100 বছর বেঁচে থাকার মধ্যেও একটা কৃতিত্ব আছে। তখনকার দিনে তো এত ঔষধপত্র, এত চিকিৎসা এবং খাদ্য খাবার সবটাই এত ছিল না। 100 বছর বাঁচা খুব সোজা কথা নয়। এখন আপনারা অনেক কথা বলেছেন, বিবেচনা করছেন, আর অল্প সময়ের মধ্যে বেশি কথায় যাওয়া ঠিক না। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে যারা বাংলাদেশ ভিউজ পত্রিকা বের করছেন, প্রকাশ করছেন, 1 বছর কৃতিত্বের সঙ্গে বের করতে পেরেছেন, এটার জন্য আমরা তাদেরকে অভিনন্দিত করি। এবং আগামী বছরগুলোতে বা যে বছর এখন নতুন করে আরম্ভ হলো, তাতে তারা আরও সাফল্যের সঙ্গে অগ্রসর হবেন এটাই আশা করি। এই বিশ্বায়নের কথা বলে অনেক কিছু আমাদের দেশেও প্রচার করা হয়েছে যে এখন আর রাষ্ট্রের দরকার কি, এখন তো আমরা বিশ্বনাগরিক হতে চাই। রাষ্ট্র বাদ দিয়ে বিশ্বনাগরিক হওয়ার যে ধারণা, এটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশ রাষ্ট্র যদি আমাদের না থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে না। পত্রপত্রিকায় দেখলেই দেখবেন যে এখনও প্রতি সপ্তাহে, এমনকি প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্র কিছু পরামর্শ এই সরকারকে দিচ্ছেন। তো এই যে পরামর্শ তারা দিচ্ছেন, এবং আমাদের সরকারও এখন তো উপদেষ্টা মণ্ডলী, তারাও কিন্তু আগ্রহের সঙ্গে সেটা জানতে যে চাচ্ছেন, নিচ্ছেন। এইখানে একটা কথা চালু ছিল, এখনও আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার ধ্বংসের জন্য শত্রু দরকার হয় না, এই বন্ধুত্বই যথেষ্ট। এই কথাটা একটু ব্যঙ্গ করে বললেও এর মধ্যে সত্য আছে। শেখ হাসিনা পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত 10 বছর 12 বছর 15 বছর কি লেগেছিল। প্রতি সপ্তাহে আমেরিকান অ্যাম্বাসেডার এখানে হাসিনার কাছে যেতেন, পরামর্শ দিতেন। কি পরামর্শ দিতেন সেটা তো আর মিডিয়াতে প্রকাশ করা হয়নি। কোনো সাংবাদিক একটু এগিয়ে গিয়ে কিছু কিছু লিখেছেন। তাতে এই কথাটা স্পষ্ট যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 15 বছর একটানা প্রধানমন্ত্রী ছিলেন, আবার একটা নতুন ইলেকশন করে নতুনভাবে প্রধানমন্ত্রী হওয়ার 1 মাস পার হতে না হতেই তিনি উৎখাত হলেন ক্ষমতা থেকে, এবং পদত্যাগ করে তিনি ভারতে চলে গেলেন নিরাপত্তার জন্য, বেঁচে থাকার কথা বলে। তো এইখানে শেখ হাসিনা প্রথমে একটা কথা বলেছিলেন তার পদত্যাগ করার 3 দিন কি 4 দিন আগে,
এগুলি তো জামাত বিএনপির কাজ, তারা সরকারকে উৎখাত করতে চায়। এই কথাটা বেশ একটু দৃঢ়তার সঙ্গেই বলেছিলেন, কিন্তু তার 3 দিন কি 4 দিন পরেই তিনি বললেন যে আমি ভুল বলেছিলাম, এটা জামাত বিএনপির কাজ নয়, এটার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র আছে। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এই একটি মাত্র বাক্যের অর্থ একটু খুঁজতে গেলে অনেক বেশি দেখা যাবে। বিশেষ করে যেগুলো একটু দুর্বল রাষ্ট্র, গরিব রাষ্ট্র, তার প্রত্যেকটাই তো এরকম আঘাত সহ্য করছে। বিএনপি এবং জামাত আন্দোলন করে হাসিনাকে উৎখাত করেছে, দেশ ত্যাগ করে বেঁচে থাকার জন্য ভারতে চলে যেতে হয়েছে। এটা কি ঠিক? আমার তো মনে হয় না যে বিএনপিও এটা চায়নি, জামাতও চায়নি। তারা চাইছে হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু হাসিনা উপলব্ধি করেছে, এবং আমার মনে হয় উপলব্ধি ঠিক, যে তিনি যদি এখানে থাকতেন তাহলে তার বাড়িটা, তার বাবার বাড়িটা যেভাবে ভেঙে চুরমার করা হয়েছে, ওই প্রক্রিয়ার মধ্যে তিনি ক্ষমতাসীন থেকেই পড়ে যেতেন এবং তার বেঁচে থাকার সম্ভাবনা কম ছিল। এটা তিনি উপলব্ধি করেছেন। এই যে শেখ হাসিনা যে কোনো মূল্যে স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, আমাদের যে কথাটা মৌলানা ভাসানী বলতেন, যে কথাটা নন অ্যালাইন মুভমেন্টের কথা, সেইটা যে কোনো কারণেই হোক হাসিনার মনে খুব ঠিক বলে মনে হয়েছে। এবং সেই কথার জন্য যে বৃহত্তম জাতীয় ঐক্য দরকার, সেই ব্যাপারে তার আগ্রহ না থাকার ফলে এই সমস্যায় পড়তে হয়েছে, তাকে আত্মরক্ষার জন্য বিদেশ চলে যেতে হয়েছে। একটা কথা বলি, যেসব রাষ্ট্র চলছে, সচল আছে, তারা প্রত্যেকেই কিন্তু জাতীয় জীবনে বা রাষ্ট্রীয় জীবনে বড় রকমের কোনো সংকট সামনে আসলে তারা সব দলকে, যত রাজনৈতিক দল দেশে আছে, রাজনৈতিক দল বলে স্বীকৃত, তাদের নিয়ে বৈঠকে বসেন, আলোচনা করেন যে আমরা নিজেদের মধ্যে অনেক প্রতিযোগিতা করতে পারি ক্ষমতায় আসার জন্য, ক্ষমতার থেকে মানে কোনো সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, বাতিল করে দেওয়ার জন্য অনেক কিছু করতে পারি, প্রতিযোগিতা থাকবে, সেটা সুষ্ঠু হলে ভালো। কিন্তু কোনো বহিঃশত্রু যদি আসে আমাদেরকে, মানে আমাদের স্বাধীনতা খর্ব করতে ইত্যাদি, তখন কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা ভারত সরকারও করে এবং আরও মানে প্রায় সব রাষ্ট্রের সরকার এটা করে। তারা ক্ষমতাসীন থাকে, তারা নিজেরা থাকেন, তাদের প্রতিনিধি কয়েকজন, সেই সঙ্গে প্রত্যেক দলের কোনো দল থেকে একজন, কোনো দল থেকে 2 জন, কোনো দল থেকে 5 জন, 7 জন, 10 জন, মানে দল তো ছোটো বড়ো আছে, সেই হিসেবে দেন এবং সবাইকে নিয়ে 1 দিন, 2 দিন, 3 দিন, দরকার হলে আরও বেশি সময় আলোচনা করতে করতে একটা সিদ্ধান্ত নেন যে এইভাবে আমরা কাজ করব। এবং আমাদের যে বৃহত্তম মানে ঐক্য, জাতীয় ঐক্য, এইটাই আমরা এর মধ্য দিয়ে প্রকাশ করব। এটা তো শেখ হাসিনা একেবারেই রাজি ছিলেন না। বিএনপির প্রতি যে ভাষা ব্যবহার করেছেন এবং জামাতে ইসলামীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, এটা তো আমার মনে হয় ঠিক না। রুচি বিগর্হিত কথাও অনেকে বলেছেন, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই ধরনের এই ভাষায় কথা বললে যে মানে আমার জাতীয় ঐক্য নষ্ট হবে, আমার দল ইলেকশনে জিততে পারে, কিন্তু ইলেকশনে জেতার বাইরেও তো অনেক মানুষ আছে যাদের ভিন্ন নেতৃত্ব, সকলে মিলে যে জাতীয় ঐক্য এইটা প্রদর্শন করতে শেখ মুজিবও রাজি ছিলেন না, আর শেখ হাসিনাও রাজি ছিলেন না। সব দল নিয়ে কেন আমরা সরকার করব? আওয়ামী লীগ করে, আওয়ামী লীগই করবে। যারা বলেন অন্য কথা, আমি অনুরোধ করবো তারা আওয়ামী লীগে যোগদান করেন। তো এই অ্যাপ্রোচ দিয়ে তো বৃহত্তম জাতীয় ঐক্য হয় না। এই দুর্বলতা দেখেই আমেরিকা নানাভাবে চাপ দিয়েছে এবং একসময় শেখ হাসিনা বুঝতে পেরেছেন যে এখানে প্রধানমন্ত্রীর পদ ধরে থাকলে আমি বাঁচতে পারবো না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো এইগুলিও আমাদের বিচার করতে হবে। এই ফ্যাক্ট এবং ট্রুথ এর পার্থক্য কেউ কেউ বলেছেন যে প্রকৃতি যা ঘটে সেটা ফ্যাক্ট, আর ট্রুথ একটু ভিন্ন। দর্শনে একটা সমস্যাই আছে যে ট্রুথ কি, ট্রুথ কেন ইত্যাদি। তো এটা বুঝতে গেলে দেখবেন সত্য, ন্যায়, সুন্দর আরও অনেক ধারণা ট্রুথের সঙ্গে মিশে আছে। আর ফ্যাক্ট তো যেটা ঘটেছে প্রকৃত সেটা। তো এই যে ট্রুথ, এইটা অনুষ্ঠান করাও আমাদের উচিত। আর আমাদের জাতীয় দুর্বলতা রাজনীতির ক্ষেত্রেই, মানুষ কাজ করছে, উৎপাদন করছে, আমাদের জাতি রাষ্ট্র চলছে, আন্তর্জাতিক সম্পর্কও চলছে, কিন্তু আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব এটা আগাগোড়াই খুব বেশি দুর্বল। শেরেবাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, এদেরকেই বলা যায় যে আমাদের নেতা ছিলেন। নেতৃত্ব দেওয়ার চেষ্টা আরও অনেকে করেছে, ছোট বড় দল, কিন্তু ক্ষমতাসীন হয়ে
যে নেতৃত্ব দেওয়া, ক্ষমতার বাইরে থাকে যে আন্দোলন করে এগোনো, এটাতে প্রথমেই শেরে বাংলার কথা বলতে হবে, তারপরে মৌলানা ভাসানীর কথাও বলতে হবে, এবং শেখ মুজিবুর রহমানের কথাও বলতে হবে, আমাদের নেতা। কারণ আমাদের পেছনে কিছুই যদি আমরা স্বীকার না করি, তাহলে বর্তমানে আমরা কোথায় পাবো শক্তি, এবং ভবিষ্যতে এগোবার জন্যই বা আমরা কী করতে পারবো। সেই দিক থেকে ভালো মন্দ মিলিয়ে মানুষ যারা নেতা, তাদেরও ত্রুটির দিক থাকে, ভালো দিকও থাকে। সেই ক্ষেত্রে আমরা ভালোটার দিকে তাকাবো, ত্রুটির দিকটা উল্লেখ করব, সমালোচনাও করব, কিন্তু সেটাকে কম গুরুত্ব দেব। এখানে কেউ কেউ বলেছেন যে পত্র পত্রিকাগুলো সকালবেলা এমন চেহারা নিয়ে সামনে আসে যে এখানে খারাপটাই প্রধান, অনেক বেশি শক্তিশালী খারাপ শক্তি, আর ভালোটা অত্যন্ত কম, দুর্বল। এটা একটা মূল্যবান কথা। যদি সংবাদপত্রে সেই ভালো জিনিসটা প্রাধান্য পায়, তাহলেই সেগুলো কার্যকর হতে পারে। তা আমি অনেকক্ষণ ধরে কথা বললাম, আর বলতে চাই না, তবে যেসব কথা সবাই বলেছেন এগুলো গভীরভাবে বিচার বিবেচনা করা দরকার, এবং কোনো একটা মিডিয়া যদি দৃঢ়তার সঙ্গে সঠিক লাইন ধরে এগোতে পারে, তাহলেই এই সমস্যার সমাধান একরকম হতে পারে। একদম হবেই এটা বলা যায় না, কিন্তু নানাভাবে অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে মানুষ যেভাবে এগোয়, এই সংবাদপত্র ইত্যাদি নিয়ে যারা প্রকৃতই কল্যাণকর কাজ করতে চান সকলের জন্য, তাহলে এরকম অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোতে হবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।